আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট জরুরি, দেশ বাজেট ভাবনায় বিশেষজ্ঞরা, রাজস্ব কাঠামো পুনর্গঠন সহ নানা পরামর্শ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলকাল, ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান গণহত্যার বিচার, টিভিতে সরাসরি সম্প্রচার। ডিসেম্বরের পর নির্বাচনের কারণে মন্তব্য সালাউদ্দিনের, বাকশালের মতো চাপিয়ে দেওয়া সংস্কার মানবে না জনগণ। বাংলাদেশ সহ 14 দেশের সৌদি ওয়ার্ক ভিসা স্থগিত, রেমিটেন্স প্রবাহ কমার আশঙ্কা, সহজ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ। এই যাত্রায় থাকছে 5 জোড়া বিশেষ ট্রেন, টিকিট কালোবাজারি রোধে মোবাইল কোর্ট, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। গত বছরের তুলনায় এবছর ভোগান্তি সত্যি বলতে অনেকটা কম। রেলের ব্যবস্থাপনা অনেক ভালো, তো আশা রাখি আমরা নিরাপদেই ভ্রমণ করতে পারবো। টিকিটটা সম্পূর্ণ অনলাইন চলে গেছে, এখন আর ওই রকম নাই, অনলাইনে কাটতে হয় আর কি। রাখাইনের কিয়াওকফিও বন্দরে আরাকান আর্মির গুলিতে জান্তা জেনারেল নিহত, সংঘাতের মুখে পালিয়েছে চীনা শ্রমিকরা। এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ফুটবল দলের অনুশীলন, যোগ দিয়েছেন ফাহমিদুল, পরে আসছেন হামসা শ্রমিক। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বাজেটে কথার ফুলঝুরি, নানা রকম আশ্বাস দেয়া হলেও তা বাস্তবতা নির্ভর হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাস্তবায়নে জবাবদিহিতামূলক আইন করার পরামর্শ দেন তারা। আর বাস্তবায়ন নির্ভর বাজেট না হওয়ায় মন্ত্রী এমপিরাই দেশের সেবা খাতে আস্থা না রেখে বিদেশে পাড়ি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সকালে দেশ টিভির আয়োজনে রাজধানীর HR ভবনে দেশ বাজেট ভাবনা 2025-26 এসব মন্তব্য করেন তারা। এ সময় বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন এম এ আসিম। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশ টিভির আয়োজনে বাজেট ভাবনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাজেট প্রণয়নে ব্যয় দেখে আয় নির্ধারণ না করে আয় বুঝে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর কার্যকর পদক্ষেপ কোনো বাজেটেই দেখা মেলে না। এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও দুই একটা জায়গায় এইটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি। দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আয়ের বড় উৎস রাজস্ব, যা রাজনীতিবিদদের হাতে থাকায় বারবারই রাজস্ব আদায় হোঁচট খাচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, যেখানে কর ছাড় দেয়া দরকার সেখানে বাড়ছে, যা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। তাই এনবিআরকে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। এনবিআর এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে মানে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরও নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। যেসব প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্যই কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সরকারের ঋণ নিয়ে ঋণ ও সুদ পরিশোধের সমালোচনা করে আলোচকরা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব না। ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনৈতিক। এবং আমরা সাম্প্রতিককালেও দেখছি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রেও ঋণের পরিমাণ বাড়ছে এবং দিন দিন হু করে বাড়ছে। ক্ষুদ্র, কুটির, মাঝারি, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে আলোচকরা বলেন, সেবা খাতের কাঠামো তৈরি করলেও তা মানসম্মত না হওয়ায় সেখানে সেবা নেন না নির্মাতারাই। উই নিড এ ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা কোনো সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চালাইতে আমরা চাই না এই মুহূর্তে। এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে।
এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন, আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারিক এ প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে ভিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টে হত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্ত সম্পন্ন প্রায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচার কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। অনেকের মধ্যে যেটা সন্দেহ সংশয় ছিল যে এতদিন সময় লাগছে কেন, 6 মাস হয়ে গেল, কেন বিচার হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয় এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। সুতরাং এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এদিকে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এই যে সময়টা লেগেছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাজের খবর না থাকলেও নানা ধরনের আনুষ্ঠানিকতার কমতি নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাকশালের মতো সংস্কার কমিশন কোনো সংস্কার চাপিয়ে দিলে জনগণ মানবে না উল্লেখ করে ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে একসাথে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। একটা বিখ্যাত মনীষীর কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি আমি কাজ করব কোন সময়, আর যদি আমি কাজ করতে থাকি সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়। মন গড়া কোনো সংস্কার চাপিয়ে দিলে তা জাতি কেন মানবে সে প্রশ্নও তোলেন সালাউদ্দিন আহমদ। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে, মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। সংস্কার ও বিচার একসঙ্গে চলবে দাবি করে বলেন, ডিসেম্বরের বাইরে নির্বাচন করতে চাইলে তার কারণ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মনির এই তথ্য জানান। এর আগে গেল 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়েছিল। গেল 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। বাংলাদেশ সহ 14 দেশের ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এতে জুন পর্যন্ত কর্মী নেবে না সৌদি সরকার, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন এজেন্সি মালিকরা। কর্মী পাঠাতে দীর্ঘসূত্রতা পরিহার করে সহজ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সাময়িক সময়ের জন্য বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছে সৌদি সরকার, যা ব্লক ওয়ার্ক ভিসা নামে পরিচিত। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করে, যা জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে ব্যবসা প্রতিষ্ঠান সহ রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ভিসা এজেন্সি মালিকরা। 14টি দেশের নাম ওই লিস্টে নাই, সুতরাং তারা ক্লিকও করতে পারতেছে না, টাকা তারা পেমেন্টও করতে পারতেছে না, ভিসাও তারা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ততা দুই দিকেরই হবে। ভিসা স্থগিতের জন্য কর্মী প্রেরণে সরকারের জটিল প্রক্রিয়া এবং দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন তারা। এই দীর্ঘসূত্রিতার কারণে যাতে কোনোভাবেই এই দেশের মন্ত্রণালয় কিংবা সরকার যাতে মনে না করে যে না বাংলাদেশ অনেক বেশি সময় লাগে কর্মী আসতে, সুতরাং তাদের কোটা কিছু কমিয়ে দেওয়া হোক, এটি হলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব। তবে ভিসা প্রত্যাশীদের আতঙ্কিত না হয়ে অপেক্ষা করার পরামর্শও দেন এজেন্সি মালিকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 5 জোড়া বিশেষ ট্রেনে নতুন 44টি বগি যুক্ত করেছে রেলওয়ে। কোরবানির পশু পরিবহনেও থাকছে 3 জোড়া ক্যাটল ট্রেন। শনিবার কমলাপুরে ঈদযাত্রার প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান রেল সচিব ফাহিমুল ইসলাম। জানান টিকিট কালোবাজারি রোধে বসানো হয়েছে মোবাইল কোর্ট। এদিকে প্রথম দিনে সহজ যাত্রায় সন্তোষ জানায় যাত্রীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। ঈদযাত্রার প্রথম দিনে শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়েই একের পর এক ছেড়ে যায় ট্রেন। 3 ধাপের চেকিং শেষে নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ করেন যাত্রীরা। প্রথম দিনে ছিল না বাড়তি চাপ, সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। গত বছরের তুলনায় এবছর ভোগান্তি সত্যি বলতে অনেকটা কম। যে গত বছর যখন আমরা বাড়িতে গেলাম তখন প্রচুর জ্যামেরও একটা চাপ ছিল, তারপর ট্রেনও আমরা সময় মতো না ছাড়ার একটা প্রবণতা দেখেছি। আর রেলের ব্যবস্থাপনা অনেক ভালো, তো আশা রাখি আমরা নিরাপদেই ভ্রমণ করতে পারবো। এবারও অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে বলছেন যাত্রীরা। আগে যে ভোগান্তি ছিল এখন আর ওই ভোগান্তি নাই। টিকিট তো সম্পূর্ণ অনলাইন চলে গেছে, এখন আর ওই রকম নাই, অনলাইনে কাটতে হয় আর কি। ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দুপুরে পরিদর্শনে আসেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যাত্রী ভোগান্তি দূর করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। তো এবারও আমাদের একই রকম প্রস্তুতি আমরা নিয়েছি, তবে এবার যেটা একটা চ্যালেঞ্জ আছে, আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে, কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরো ভালোভাবে নিয়েছি। গতবার আমাদের যেই জায়গাতে আমাদের লুপ হোলস ছিল সেগুলো আমরা এবার মিট করবার জন্য চেষ্টা করেছি। টিকিট কালোবাজারি রোধে বিশেষ টিমের পাশাপাশি 2 শিফটে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন তিনি। আমরা টিকিটের কালোবাজারি রোধে যে ব্যবস্থাটি গতবার গ্রহণ করেছিলাম, এবার সেটি আছে যে এই ঈদ যাত্রার মধ্যে একটি যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ 4টি টিকিট করতে পারবে। মোবাইল কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে আমরা ভাগ করিয়েছি সকাল এবং বিকেল, যে সময় ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশি থাকে সেই সময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের 3 দিন আগে থেকে চালু হবে 5 জোড়া স্পেশাল ট্রেন আর 3 জোড়া ক্যাটল ট্রেন ইতোমধ্যেই চালু হয়েছে বলেও জানান রেল সচিব। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 4 দিনের জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:30টার দিকে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু
ইসিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে দুদেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জাপান সফরে প্রধান উপদেষ্টা টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই সম্মেলনের সাইড লাইনে জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে অংশ নেন। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এক পুলিশ সদস্য সহ 6 জন যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে 33 জনকে। পুলিশ জানায় হাতিয়ার ভাসানচর থেকে হরিণী ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর 2টায় একটি ট্রলার 39 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। করিম বাজার থেকে 1 কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, 3 পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি সহ 39 জনের মধ্যে এখন পর্যন্ত 32 জনকে উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবির সর্বশেষ ঘটনা জানতে আমরা সরাসরি যুক্ত হব সহকর্মী মাওলা সুজনের সঙ্গে। সুজন, নিখোঁজদের উদ্ধারের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। নেন্সি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে দুপুরবেলা হাতিয়ার ভাসানচর থেকে একটি যাত্রীবাহী ট্রলার ভাসানচর থেকে যে করিম বাজার সংলগ্ন ঘাটে আসার সময়, জনতা বাজার ঘাটে আসার সময় হাতিয়ার মেঘনা নদীর যে করিম বাজার সংলগ্ন ডুবুচরে এটি যে প্রচন্ড ঢেউ এবং বৈরী আবহাওয়ার কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়। তো আসলে যে এই সময় যে ট্রলারে থাকা 39 জন যাত্রী সবাই নৌকা থেকে বা ট্রলারটি থেকে ডুবে যাওয়ার উপক্রম হতো। তারপরও যে আশেপাশে যেসব যে মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলো তাদেরকে উদ্ধার কাজে এগিয়ে আসে। তো এক্ষেত্রে সর্বশেষ যতটুকু জানতে পেরেছি 33 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন কিন্তু 6 জন যাত্রী নিখোঁজ রয়েছে। আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM নাজমুল হুদার সাথে। তিনি আমার সাথে যে ফোনে সংযুক্ত হয়েছেন, আমি তার কাছে জানতে চাইবো যে হাতিয়া থানা যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এটা সর্বশেষ কি অবস্থা বা সর্বশেষ উদ্ধার কার্যক্রমের কজন উদ্ধার হয়েছে, এর মধ্যে মৃত আছে কিনা। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যে সংবাদ আমার কাছে আছে সেটা হচ্ছে ডুবে যাওয়া ট্রলারের মোট যাত্রী ছিল 29 জন। এর মধ্যে উদ্ধার হয়েছে 34 জন, যার মধ্যে একজন মৃত, একজনের মধ্যে আশঙ্কাজনক মহিলা। নিখোঁজ আছে 5 জন। এই 5 জনের মধ্যে একজন পুলিশ সদস্য যার নাম নায়ক সাইফুল, একজন আনসার সদস্য ব্যাটালিয়ন আনসার এবং 3 জন সাধারণ নাগরিক। বর্তমানে উদ্ধারকারী কোন নৌযান নদীতে নেই বলে জানা যায়। যারা আসলে ট্রলার থাকা যেসব যাত্রী ডুবে গিয়েছিল তাদেরকে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিনা? সঠিক উদ্ধার করে আনা যাত্রীদেরকে তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তায়, সাধারণ পাবলিকের সহায়তায় তাদেরকে পার্শ্ববর্তী চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় মহিলা আছে, তার চিকিৎসা চলমান আছে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন, যারা আহত হয়েছে তাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যারা এখনো নিখোঁজ রয়েছে তাদেরকে অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোস্টগার্ড অনুসন্ধানের চেষ্টা করছে। তবে আরেকটি যে সমর্থিত সূত্রে জানতে পেরেছি যে কিছু আহত যাত্রী তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হয়েছে, এনে তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। নেন্সি, এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 6000 এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ ও অদক্ষ শ্রমিক নিতে চায় না, তাই দক্ষ শ্রমিক বাড়াতে হবে। শনিবার বিকেলে টাঙ্গাইলের এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। জানান, এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কম্পিউটার গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সার্বিয়া, রোমানিয়া সহ ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, জাপান থেকে 1 লাখ শ্রমিক নেয়ার প্রস্তাবনা পেয়েছেন প্রধান উপদেষ্টা। সার্বিয়া, রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের মার্কেট ওপেন হচ্ছে। আমাদের ডক্টর ইউনুস স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন 1 লক্ষ শ্রমিক নেওয়া হবে। আমরা যদি এই কর্মসূচিটা খুব সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু স্কিল মানে খুব স্কিল্ড হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না, ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সামনে আসতে থাকে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অস্বচ্ছতার অভিযোগ না থাকে সেটি নিশ্চিতের তাগিদ দেন তিনি। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে। 16টি সংগঠন রোড টু গ্রিন ম্যানিফেস্টো, ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টো শিরোনামে এই অনুষ্ঠান আয়োজন করে। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। আমরা বিশ্ব ব্যাংক থেকে 250টা ইলেকট্রিক ভেহিকেল কেনার সাহায্যটা পাবো। পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। তামাক কোম্পানিগুলো ভিন্ন পথে তরুণদের টার্গেট করছে। তারা সিগারেট চালুর মাধ্যমে তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আর তামাক নিয়ন্ত্রণে মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। শনিবার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক মুক্ত দেশ গড়তে হলে সবচেয়ে বেশি সচেতন হতে হবে শিক্ষার্থীদের। আর এই সচেতনতায় স্কুল পর্যায় থেকে শুরু করার দাবি জানান তারা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, তামাক কোম্পানিগুলো ভিন্ন পথে তরুণদের টার্গেট করছে। সিগারেট চালুর মাধ্যমে তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তামাক কোম্পানিগুলো থেমে নাই, তারা কিন্তু এখন নানাভাবে ঢুকতে চাচ্ছে সিগারেট নিয়ে। এমনকি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা কারখানা স্থাপন করতে চাচ্ছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তামাক নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বলেন, তামাক কোম্পানিতে সরকারের ক্ষুদ্র শেয়ার ও বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বোর্ড মেম্বার হিসেবে আছে, যা তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের শেয়ার আছে এখানে 0.64%। বিভিন্ন মিনিস্ট্রি থেকে 4 জন বোর্ড মেম্বার বিটির বোর্ডে আছে। শুধু বোর্ড মেম্বার না, তার সাথে তাদের যার যার পরিবারের কিংবা অন্যান্যদের ছেলেমেয়েরাও ওখানে চাকরিরত আছে। অনুষ্ঠান শেষে তামাক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় 10টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।